নমস্কার সকলকে, রাজাগজার খবরের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট আসছে, সেটা হচ্ছে যে গোটা বিশ্বব্যাপী গোটা পৃথিবীতে একটা র্যাঙ্কিং করা হয়েছে এয়ার পাওয়ারের। এয়ার পাওয়ার বলতে বোঝায় শুধুমাত্র অ্যাটাকিং এয়ার পাওয়ারটা না, তার সাথে সাথে ডিফেন্সিভ এয়ার পাওয়ারটাকে নিয়ে। তো এই এয়ার পাওয়ার অনুযায়ী ভারতবর্ষের যে এয়ার পাওয়ার আছে সেটা চায়নার এয়ার পাওয়ারের থেকে অনেক বেশি সুপিরিয়র, অনেক বেশি এগিয়ে। তো এই তথ্যটা উঠে এসেছে এবং বিস্তারিতভাবে আজকে জানবো যে এক্স্যাক্টলি এই রিপোর্টটা কি, কোথায় হয়েছে, কিভাবে হয়, এটা কার বেসিসে দেখতে হয় এবং ভারতবর্ষ কিভাবে চায়নাকে এই জায়গায় বিট করলো। এবং এটা একটা খুব বড় ব্যাপার, কারণ চাইনিজ দের কাছে আমাদের থেকে প্রায় ডবলেরও বেশি এয়ারক্রাফট আছে। তারপর গিয়েও আমরা তাদেরকে এয়ার পাওয়ারে বিট করা, এটা একটা বিশাল বড় ব্যাপার। তো আজকের এই খবরটাতে আমরা এটা নিয়ে ডিটেলসে জানবো। যাই হোক, তাহলে শুরু করা যাক। সবথেকে প্রথম, এই এটা কে করেছে? এই র্যাঙ্কিংটা কে করেছে? এই র্যাঙ্কিংটা প্রতি বছরই হয়, বা বলতে পারেন এই র্যাঙ্কিংটা করেছে হচ্ছে WDMMA, যার পুরো অর্থ বা পুরো ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ডাইরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট। এরা কি করে? গোটা বিশ্বের বিভিন্ন পাওয়ারফুল, বিভিন্ন বলতে যে টপ যে পাওয়ারফুল কান্ট্রি আছে, তাদের যে এয়ার পাওয়ার ইন্ডেক্স আছে। এয়ার পাওয়ার বলতে আমি বারবার বলছি শুধুমাত্র আক্রমণাত্মকটা নয়, মানে আমার কাছে কতগুলো জেট আছে। দেখুন, আপনাদেরকে এই জায়গাটা বোঝানোর আগে আপনাদেরকে এটা বুঝতে হবে, কোনো একটা যুদ্ধ বলুন বা কোনো একটা মানে অ্যাকচুয়ালি যেটা কমব্যাট, ঠিক আছে? একদম যেটা ফাইট হয়, যেটা একদম ফাইট, ঠিক আছে? যেটাকে ফাইটটাকে ডগ ফাইট বলা হয়। এই ফাইটে শুধুমাত্র যে কার কাছে বেশি নাম্বারস অফ জেটস আছে, বেশি নাম্বারস অফ বলতে পারেন আ আ এ বিমান আছে, সেটা ম্যাটার করে না। তার সাথে সাথে ম্যাটার করে যে সেই পাইলট যা বিমানটাকে ওড়াচ্ছে সে কতটা এক্সপেরিয়েন্সড। কারণ সবসময় মনে রাখবেন, ইটস অল অ্যাবাউট দ্য পারসন বিহাইন্ড দ্য মেশিন। মেশিনের পিছনে যে মানুষটা আছে তার উপরই সবটা নির্ভর করে। ঠিক আছে? এবং তারপর দ্বিতীয়ত শুধুমাত্র লজিস্টিক সাপোর্ট কিরকম আছে? মানে আমাদের যুদ্ধক্ষেত্রে যদি কোনোভাবে আমাদের যদি একটা লস হয়ে যায়, আমাদের যদি একটা বিমান যদি ভেঙে পড়ে যায়, তাহলে আমরা কত তাড়াতাড়ি সেটাকে কভার করতে পারছি? সেই লজিস্টিক সাপোর্টটা আমাদের কেমন আছে? আমাদের সেটা নিয়েও জানতে হবে। সেটার উপরও নির্ভর করে। ৩ নম্বর, যে যুদ্ধটা আমরা কতটা সময় ধরে চালাতে পারবো সেটা। চতুর্থ কি, যে কোনো একটা আক্রমণ হলে সেটাকে আমরা কিভাবে সেটাকে আমরা রোধ করতে পারবো, বা সেই এয়ার ডিফেন্সটা আমাদের কাছে কতটা কি আছে। এইটার উপরে বেস করে আমাদের এই মুখ্য ৪ টে জিনিস। তাছাড়া শুধুমাত্র এইগুলো না, আরও ফ্যাক্টর দেখতে গেলে অনেক ফ্যাক্টর আছে, যেখানে আমি দেখুন ওভারঅল কমব্যাট আছে, অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়েলিটি আছে, আপনার ইন্সট্রুমেন্ট কতটা মডার্ন সেটার উপর নির্ভর করছে, আপনার টেকনোলজি কতটা আপনি ইউজ করছেন সেটার উপর নির্ভর করছে। দেখুন, আর তার থেকেও বড় কথা হচ্ছে বিমান শুধু একটা, যেমন যুদ্ধ বিমান, ঠিক আছে? আমি এক্সাম্পলের হিসাবে বলছি, আজকের ভিডিও একটু হয়তো লম্বা হয়ে যেতে পারে। এক্সাম্পলের তরফ থেকে বলছি, এই যে আমেরিকা F-35 পুরো লাফাচ্ছিল, মনে আছে? যে আমাদেরকে বিক্রি করার জন্য অনেক বেশি উঠে-পড়ে লেগেছিল। কিন্তু ভারত বুদ্ধি করে সেটা নেয়নি। কেন জানেন? কারণ তার মেইনটেন্যান্স অনেক বেশি। ঠিক আছে? মেইনটেন্যান্স তার কেমন? ঠিক আছে? সেই মেইনটেন্যান্স শুধু একটা বিমান কিনে নেওয়াই নয়। যেমন ধরে নিন গাড়ি কিনে নিলেই হয় না। সেই গাড়িটাকে মেইনটেইন করতে হয়। সেই গাড়িটাকে সার্ভিস করাতে হয়, তেল দিতে হয়, গাড়িটাকে একটু মুছতে হয়, গাড়িটাকে এই জিনিসটা, এইটা কতটা কি আছে? কারণ কারোর কাছে নাম্বারস অফ, ধরে নিন আ এই যে চায়নার কাছে, ঠিক আছে? একটা উদাহরণস্বরূপ ধরে নিন নাম্বারস অফ আছে হচ্ছে ২০০০ টা আছে। আমার কাছে ২০০০ খানা গাড়ি আছে। কিন্তু যখন দেখা গেল অ্যাকচুয়াল প্রয়োজন, তখন অ্যাকচুয়ালি কাজের গাড়ি হয়ে দাঁড়ালো ১০ টা। তাহলে তো মানে পুরোটাই নাম্বারটাই তো ফ্রড হয়ে গেল না? যেটা অ্যাকচুয়ালি চায়নার ক্ষেত্রে। এটাই চায়নার গ্রাউন্ড রিয়েলিটি। তার পরবর্তী ক্ষেত্রে এই যে আপনার তো দেখুন, বিমানের ক্ষেত্রে যে শুধুমাত্র যে পাইলট আছে সে নয় কিন্তু। পাইলটের সাথে সাথে গ্রাউন্ড স্টাফও অনেক ম্যাটার করে। এই যে রাডারের পিছনে কারা বসে আছে, ঠিক আছে? কোথায় থেকে কি হচ্ছে? এই যে অ্যাভাক্স, যেটা আমাদের আর্লি একটা বললেন ওয়ার্নিং যে সিস্টেম আছে, সেটাকে কিভাবে কন্ট্রোল করা হচ্ছে, সেটা কিভাবে কাজ করছে, এই সবকিছুর পিছনে আ যে মানুষটা বসে আছে সে কতটা বেশি ট্রেন্ড, সে কতটা বেশি জানে সেইটার উপর। তার পরবর্তী ক্ষেত্রে বম্বার কিরকম আছে? বম্বার বলতে দেখুন, যুদ্ধ বিমান একটা হয় যেটা হচ্ছে সামনাসামনি গিয়ে যুদ্ধ করে, আরেকটা হয় বম্বার। যেমন আপনি শুনে থাকবেন, এখন গোটা পৃথিবীর মধ্যে সবথেকে সুপিরিয়র বম্বার, ঠিক আছে? সেটা হচ্ছে কি B-2 বম্বার, যেটা কিনা আমেরিকার কাছে আছে। তার পরবর্তী দ্বিতীয় কে আছে, যেটা হচ্ছে TU-169, যেটা কার কাছে আছে? রাশিয়ার কাছে আছে।
চায়নার কাছে আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বা দুঃখের ব্যাপারে বলতে পারেন যে ভারতবর্ষের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো বম্বার এয়ারক্রাফট নেই। ঠিক আছে? সেটাও হয়ে যাবে, কোনো ব্যাপার না। যেভাবে আমরা যে গতিতে এগিয়ে যাচ্ছি আমরা ঠিক সেটা করে ফেলব। এবং তার থেকেও সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে এয়ার পাওয়ার ইনডেক্স, এটার উপর আরেকটা কি দেখা হয় যে সে নিজে কতটা যন্ত্রপাতি তৈরি করছে। ঠিক আছে? সে নিজে কতটা যন্ত্রপাতি তৈরি করছে। এই জিনিসটা ম্যাটার করে। আচ্ছা, শুধুমাত্র যে বিমান, মানে এয়ার পাওয়ার বলতে আমাদের এয়ার ফোর্স বলতে কি শুধু বিমান? শুধু বিমান নয় কিন্তু। তার কাছে হেলিকপ্টার কতটা আছে সেটাও ম্যাটার করে। ঠিক আছে? কারণ বেশ অনেক জায়গা আছে যেখানে ধরে নিন জঙ্গল আছে, হাই অ্যালটিটিউড আছে। সেখানে গিয়ে আমাদের মানে বিমান ল্যান্ড করতে পারবে না। সেখানে গিয়ে সেটা পসিবল না। তো সেখানে কে কাজে আসবে? সেখানে আসবে যে হেলিকপ্টার কি আছে। ঠিক আছে? তো এই সমস্ত মোটামুটি টোটাল জিনিসগুলোর উপর বেস করে WDMMA, অর্থাৎ ওয়ার্ল্ড ডাইরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট যেটা আছে, সে এই র্যাঙ্কিংটা নির্ধারিত করে। ঠিক আছে? সে ১০৩ খানা দেশের ওপর এই পড়াশোনাটা করেছে বা এই রিসার্চটা করেছে বলতে পারেন। এবং ১২৯টা সার্ভিসের ওপর, এয়ার সার্ভিসের ওপর সেই জিনিসটা দেখেছে। এয়ার সার্ভিস বলতে যেটা আমি আপনাকে বোঝালাম, মানে মোট কথা সেইটাকেই বোঝাচ্ছে। এরকম করে টোটালও ১২৯টা জিনিসকে কনসিডার করেছে। ঠিক আছে? আমি তো আপনাকে মুখ্য কয়েকটা জিনিসই বললাম সেই জিনিসটা। তারপর হচ্ছে দেখুন, মানে আরো যদি আপনি বলতে পারেন যে অপারেশনাল রেডিনেস কেমন আছে? মানে ইমিডিয়েট, মানে একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডে। ধরে নিন আপনি যখন শুনলেন কতক্ষণ সময়ের মধ্যে সেটা রেডি হচ্ছে, কতক্ষণ সময়ের মধ্যে এয়ার ফোর্স ডিপ্লয় হতে পারছে, কতক্ষণ সময়ের মধ্যে জেট একদম বা উড়ে যেতে পারছে। সেইটাকে বলা হচ্ছে যে মানে অপারেশনাল রেডিনেস। এই অপারেশনাল রেডিনেসটাও অনেক বেশি ম্যাটার করে। কারণ দেখুন, আপনার ঘরের ভেতর শত্রু ঢুকে গেল, আপনি ৩ দিন পর জাগলেন, তাহলে তো মুশকিলের শেষ থাকবে না। তাহলে তো খুব সমস্যা না? মানে সেইটাকেই কনসিডার করা হচ্ছে। ঠিক আছে? তো সেটার উপর কনসিডার করে সবথেকে ১ম এ যে এসেছে, ১ম যে র্যাঙ্ক করেছে সে হচ্ছে, শুনে নিন, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস, যেটা ইউএস এর এয়ার ফোর্স। ২য় স্থানে ইউএস এর নেভি, 3rd স্থানে রাশিয়ার এয়ার ফোর্স। রাশিয়ার এয়ার ফোর্স আছে। 4th এ হচ্ছে ইউএস এর আর্মি এভিয়েশন যেটা গ্রুপ আছে সেটা। 5th এ হচ্ছে কি ইউএস এর যে আছে মেরিন কর্পস এর ক্ষেত্রে সেই জিনিসটা। মোট কথা ১ম ৫ টার মধ্যে ৪ টি ইউএসএ আছে আর ১ খানা হচ্ছে রাশিয়া। দেখুন, ইউএস এর কাছে টাকা প্রচুর আছে। ঠিক আছে? তো ইউএস এর ক্ষেত্রে ব্যাপারটা মানে ওদের বুদ্ধিও আছে, এটাকেও কনসিডার করতে হবে। কারণ বুদ্ধি আছে বলেই টাকা পয়সা ধরে রাখতে পারছে, আদারওয়াইজ তো নয়। দেখুন, মেন এটা নিয়েও আবার বলতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে। বাট দেখুন, ওখানে মেন যে ফ্যাক্টরিগুলো বা মেন যে বড়, বড় জিনিসগুলো সেটা তো ওখানে ইউএসএতেই আছে না? সেটা যেমন ধরেন বোয়িং বলুন বা এই জিনিসগুলো বলুন, এগুলো ম্যাক্সিমাম ইউএসএর মধ্যেই আছে। ঠিক আছে? তো যাই হোক, এর পরবর্তী ক্ষেত্রে ৬ নম্বর স্থানে আছে আমাদের ভারতবর্ষ, আমাদের গর্বের ভারতবর্ষ বলতে পারেন। ৬ নম্বর স্থানে হচ্ছে ইন্ডিয়ান এয়ার ফোর্স, যার ট্রু ভ্যালু র্যাঙ্কিংটা, মানে ট্রু ভ্যালুর যে মার্কস যেটা বলতে পারেন, যে ট্রু ভ্যালু রেটিং যেটা বলতে পারেন, সেটা হচ্ছে 69.4। ঠিক আছে? আর অথচ একটা জিনিস খেয়াল করুন, আমাদের কাছে ভারতবর্ষের কাছে এয়ারক্রাফট আছে 1716, মানে ১৭১৬ খানা এয়ারক্রাফট আছে। এবং সেইটা নিয়ে আমাদের ট্রু ভ্যালু র্যাঙ্কিং, মানে আমাদের র্যাঙ্কিং, মানে রেটিংটা যেটা, মার্কসটা যেটা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 69.4। ঠিক আছে? এর পরবর্তী ক্ষেত্রে চায়নার যে আছে, চায়না ৭ নম্বর পজিশনে আছে এবং চায়নার যে র্যাঙ্কিং, সরি আমি রেটিং বলছি, রেটিংটা সেটা হচ্ছে 63.8। এবং চায়নার যে এয়ারক্রাফট যেটা আছে সেটা হচ্ছে ভারতবর্ষের থেকে দ্বিগুণেরও বেশি। সেটা হচ্ছে ৩৭৩৩টা এয়ারক্রাফট আছে ভারতবর্ষের থেকে বেশি। ঠিক আছে? তো মোট কথা আপনি বুঝতে পারলেন যে আ কেন এতটা বেশি গুরুত্বপূর্ণ হলো? মানে এটা কেন এতটা বড় বিষয়? কারণ ওই যে কথা আছে না, মানে মানে দেখুন, মানে যেটা দেখা যায় ওই যে সেটাই যে সবসময় সত্যি সেটা নয় কিন্তু। চায়না অনেক বেশি দেখনদারি। চায়না পুরোটাই শো করছে। আপনি হয়তো কিছুদিন আগে দেখেওছেন, মানে পুরো আমরা চায়নাকে নিয়ে কি না কি ভাবতাম যে বাবা! বিশাল ডেভেলপড হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে এরকম। কিন্তু যখন গ্রাউন্ড রিয়েলিটি ওখানকার সামনে এলো যে ওখানেও কাস্ট সিস্টেম আছে এবং সবথেকে সেই কাস্ট সিস্টেম আমাদের ভারতবর্ষের থেকে অনেক খারাপ। দেখুন, ভারতবর্ষে টু বি অনেস্ট খারাপ আছে, আমি মানছি। আমি একটা নাগরিক হিসেবে আমাকে সেই জিনিসটা মানতে হবে। কিন্তু আমি কখনো সেটাকে বলতে পারব না যে ভাই অন্যান্য দেশগুলো একদম বিশাল কিছু ভালো, বিশাল কিছু। না, এটা একদমই না। ভারতবর্ষ অনেক, অনেক ভালো, অনেক ভালো। বিদেশে আপনি যেকোনো দেশগুলো কনসিডার করুন না কেন, সেই ১ টা ২ টো দিক দেখে হয়তো আপনার মনে হচ্ছে যে হয়তো ভারতবর্ষের থেকে তারা হয়তো বিশাল ভালো। বাট অ্যাকচুয়ালি না, ভারতবর্ষ থেকে অন্যান্য দেশ অনেক কিছু ব্যাপারে, অনেক কিছু প্যারামিটারে সেটা অনেক পিছিয়ে আছে। হ্যাঁ, কিছু প্যারামিটারস ডিপেন্ড করছে। যেরকম দেখুন, এই কিছুদিন আগে রিসেন্টলি খবর এসেছে ইতালিতে যে ওই প্যারিস শহর, মানে কি আছে ওই সরি প্যারিস না, ইতালিতে ওই যেখানে
ভেনিস শহরের ওপর আমাদের ভারতীয় একজনের রিলস করে পাঠিয়েছে যে মানে ভাইরাল হয়েছিল সেই জিনিসটা যে ওই যে ভেনিসে যেখানে জল আসে বা যেখানে মানে একটা সবাই ঘুরতে যায় যে জলের ওপরই যে জলের শহর বলা হচ্ছে, জলের ওপরই সবকিছু। কিন্তু সেখানে দেখা যাচ্ছে কি সেখানতে অ্যাকচুয়ালি কি হচ্ছে না বা বিভিন্ন বাড়ি থেকে যে ওয়েস্ট ওয়াটার আছে, ওয়েস্ট ওয়াটার বলতে তাদের মলমূত্র বা এই যে বাথরুমের ওয়েস্ট ওয়াটার, সেই ওয়েস্ট ওয়াটারটা এসে সেখানে মিশছে। ঠিক আছে? তো আপনি এই জিনিসটা বুঝুন যে যেটা দেখানো হয় সেটা কিন্তু সবসময় ঠিক না। ঠিক আছে? এই যে USA কে নিয়ে আমরা বিশাল কিছু ভাবি, কিন্তু আপনি যদি নিউ ইয়র্কের গ্রাউন্ড রিয়েলিটি ভাবেন সেটা কিন্তু আবার আলাদা। ভালো আছে, আমি অবশ্যই মানছি। আমি কখনো মানে মানে একদম অন্ধভাবে কোনো জিনিসকেই দেখা উচিত না। ঠিক আছে? কিন্তু এটাও নয় যে আমাদের ভারতবর্ষেও কিছু নেই। আমি এটাই বলতে চাইছি। ঠিক আছে? অবশ্যই নিউ ইয়র্কে অনেক কিছু বড়, বড় কোম্পানি আছে। আ ফা সা ফ্রান্সিসকো, সান ফ্রান্সিসকো সেখানে অনেক বিশাল কিছু আছে, অনেক ব্যাপার কিছু। ঠিক আছে মানছি। বাট তার গ্রাউন্ড রিয়েলিটিও অনেক আরেকটা পৃথিবীও আছে তার মধ্যে, ড্রাগ অ্যাডিক্ট। ঠিক আছে? যাই হোক এইসব নিয়ে কথা বলতে গেলে অনেক বেশি লেন্দি হয়ে যাবে। ঠিক আছে? তো আ ইন্ডিয়ার র্যাঙ্কড অবশ্যই যেখানে ৬ নম্বর স্থানে র্যাঙ্ক করেছে। আমাদের ট্রু ভ্যালু রেটিং যেটা হচ্ছে 69.4 এবং আমাদের টোটাল এয়ারক্রাফট যেটা আছে 1716 এবং মানে এটা হচ্ছে সবথেকে বেশি অবাক করার ব্যাপার যেখানে চায়না দেখায় যে ভাই আমার কাছে এত কিছু আছে, আমার কাছে বম্বার আছে, আমার কাছে এই অ্যাভাক্স আছে, আমার কাছে এই আছে, সেই আছে, আমার কাছে 5th জেনারেশন এয়ারক্রাফট আছে এবং রিসেন্টলি একটা চায়না USA কে মক করে একটা ভিডিও রিলিজ করেছে যেখানে সে কিনা 5th জেনারেশন এয়ারক্রাফটের একটা ছোট্ট ক্লিপ রিলিজ করেছে এবং সেই ক্লিপের ভেতর ও 6th জেনারেশন এয়ারক্রাফটকেও শো করেছে। ঠিক আছে? তো আ মানে এটাই হচ্ছে ব্যাপার। মানে ওই হাতির দাঁতের মতো আরকি ব্যাপারটা। মানে দেখাচ্ছে অনেক কিছু কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবভাবে অতটা বেশি কিছুই নেই। ঠিক আছে? তো এই যে মানে অনেক কিছু এই যে রিসেন্টলি খবর আসছে আমরা পেলাম যে অরুণাচল প্রদেশে 60 কিলোমিটার নাকি চায়না ঢুকে আছে। সেটাও ফেক। যে ভিডিওটা এসেছে সেটাও ফেক। ঠিক আছে? মানে প্রোপাগান্ডা অনেক বেশিভাবে চলছে। ঠিক আছে? এরপর ইন্দোনেশিয়ার সাথে আমাদের যে অনেক এগ্রিমেন্ট হয়েছে সে সমস্ত নিয়ে ডিটেইলসে আমি অবশ্যই ভিডিও বানাবো। ঠিক আছে? তো এই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। এই ভিডিওটার আমি ২য় একটা পার্ট নিয়ে আসবো এবং সেখানে আমি ডিটেইলসে জানাবো যে ইন্ডিয়া কিভাবে কোন প্যারামিটারে কিভাবে ইন্ডিয়া চায়নাকে বিট করে দিয়েছে এবং কিভাবে ইন্ডিয়া অ্যাকচুয়ালি চায়নাকে সুপিরিয়রিটি অর্জন করেছে এই ব্যাপারটা নিয়ে। আমি সেটা নিয়ে অবশ্যই একটা ২য় ভিডিও বানাবো। ততক্ষণ অবধি ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর আজকের ভিডিওতে যদি আপনি নতুন কিছু শিখে থাকতে পারেন, নতুন কিছু জেনে থাকতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার লাইক বলুন বা একটা কমেন্ট বললেও আমাকে খুবই উৎসাহ দেয়। কারণ আপনি জানেনই আমি নতুনই এইভাবে করা। ঠিক আছে? এবং আমি নিজেও নতুনই শিখছি বিভিন্নভাবে। ঠিক আছে? আমি এত কিছু জানিও না। কিন্তু ঠিক আছে সময়ের সাথে, সাথে হবে। আমিও হাল ছাড়ছি না। ঠিক আছে? কিন্তু আপনি লাইক করলে আমাদের বেশ ভালো লাগবে। ঠিক আছে? প্লিজ একটা লাইক করবেন। ঠিক আছে? টাটা, গুড নাইট, বাই।